আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি গত 4টা ক্লাস আপনারা ভালোমতোই করতে পেরেছেন। আজকের এই ক্লাসটা সম্পূর্ণ বোনাস একটা ক্লাস। এটা প্রথম মডিউলে ছিল না, কিন্তু আমি চিন্তা করলাম যে আপনাদের এই ক্লাস শুরুর আগে মানে মূল এডিটিংয়ে যাওয়ার আগে কিছু বিষয় নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। এই জন্য আমরা 10টি টপিক সিলেক্ট করেছি, যেটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। আমরা গত ক্লাসগুলোতে এখনো প্রিমিয়ার প্রোতে আমরা হাত দিইনি। এর কারণ আমরা প্রথমেই বলে দিয়েছি একদম স্ক্র্যাচ থেকে, একদম বেসিক থেকে আমরা শুরু করব। যারা ন্যূনতম আইডিয়া আছে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস বা অ্যাডোবি সফটওয়্যার নিয়ে, তাদের কাছে এই ক্লাসগুলো একটু বোরিং লাগতে পারে, কিন্তু যারা কিছুই জানেন না তাদের জন্যই মূলত এই ক্লাসগুলো। তো আজকের টপিকগুলোর মধ্যে আমরা প্রথমেই রেখেছি এডিটিং সাইকোলজি, কেন গল্প দিয়ে শুরু করা জরুরি। আমি আমার একটা স্ক্রিপ্ট এখানে ওপেন করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা 1984 জর্জ অরওয়েলের 1984 নিয়ে আমাদের যে ভিডিওটা আছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই স্ক্রিপ্ট আমি চেষ্টা করব আপনাদের প্রোভাইড করে দেওয়ার। দেখুন, এখানে জর্জ অরওয়েলের 1984-এ আমরা টোটাল স্টোরির মধ্যে ঢোকার আগে প্রথমেই তার মানে লেখক সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, এবং এটা ছিল একটা গল্পের মতো। 1944 সাল, বা আপনি শুরু করতে পারেন সাল 1944। স্কটল্যান্ডের প্রত্যন্ত এক দ্বীপের প্রত্যন্ত এক ফার্ম হাউস নাম বার্নহিল। এই যে একটা গল্প দিয়ে শুরু করা, এটাতে মানুষকে হুক করে ফেলা। আপনার স্ক্রিপ্টটা দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রায় 1290 শব্দ আছে, বেশ বড় একটা স্ক্রিপ্ট। তারপরে আমরা লিখেছি সেখানে না আছে ইলেকট্রিসিটি, না আছে গরম পানি ব্যবস্থা। আপনাকে এই গল্পটার মধ্যে একটা আইডিয়া দিতে হবে তৎকালীন সময়ের, যে আমরা যে সময়টা গল্প বলছি বা যে সময় কথা বলতে যাচ্ছি, সে সময় একটা বেসিক আইডিয়া আমরা দেওয়া শুরু করেছি। সেই ফার্ম হাউসে বসে লেখক জর্জ অরওয়েল টাইপরাইটারে একটি উপন্যাস লেখা শুরু করলেন। প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও 1948 সালে লেখাটি তিনি শেষ করেন। নামকরণে তাড়াহুড়ো ছিল কিনা জানা নেই, কিন্তু চূড়ান্ত পাণ্ডুলিপিতে লেখক সেই বছরের শেষ দুটি সংখ্যা পাল্টে বইয়ের নাম চূড়ান্ত করলেন 1984। এই যে বাক্যটা, যে নামকরণে তাড়াহুড়ো ছিল কিনা জানা নেই, কিন্তু চূড়ান্ত পাণ্ডুলিপিতে লেখক সেই বছরের শেষ দুটি সংখ্যা পাল্টে বইয়ের নাম চূড়ান্ত করলেন 1984, মানে 1948-এ তিনি লেখা শুরু করেছিলেন এবং 1984। এটা কিন্তু আপনি ইন্টারনেট ঘেটে পাবেন না। এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এমন কিছু যেটা কেউ জানে না। এটা জাস্ট আমাদের নিজস্ব আইডিয়া থেকে এই জিনিসটা দেওয়া। এটা কিন্তু আমরা শিওর না যে আসলে তিনি জানেন কিনা। এখানে বলে দিয়েছি নামকরণে তাড়াহুড়ো ছিল কিনা জানা নেই। বইটি প্রকাশিত হওয়ার পরের বছরই মারা গেলেন লেখক। এইটা ছিল প্রথম ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা এমনভাবে দেওয়া দরকার যেটা আপনার মানে পুরো ভিডিওটা দেখার জন্য মানুষকে হুক করে রাখবে, মানুষকে একদম মানে আটকায় ফেলবে প্রথমেই। আপনি যদি প্রথমেই শুরু করেন যে জর্জ অরওয়েল 1948 সালে একটি বই লেখেন যেটার নাম ছিল 1984, তো এইটা আসলে মানুষকে কোনোভাবে আকৃষ্ট করবে না। মানুষ বাদবাকি ভিডিওটা দেখার জন্য আসলে কোনোভাবেই মানে আকর্ষণ বোধ করবে না। তো এইভাবে আপনি যে একটা গল্প শুরু করা, একটা যেটা মানে যে কোনো টপিক হতে পারে, আপনি রাজনীতি নিয়ে কথা বলেন, আপনি সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলেন, আপনি মানে কোনো ইতিহাস নিয়ে কথা বলেন, ধর্ম বা যেটাই হোক, তৎকালীন সময়ের একটা ইন্ট্রোডাকশন দেওয়াটা খুব জরুরি। এরপর আমরা শুরু করেছি এর অর্ধ শতাব্দীকাল পরে 1917 সালে 20 জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছিলেন ওয়াশিংটন ডিসির এক জনাকীর্ণ সমাবেশে। এটাও কিন্তু গল্পের মাধ্যমেই যাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু বলতে পারতাম 1917 সালে 20 জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প একটা সমাবেশ করেন বা এইভাবে কিছু বলতে পারতাম, কিন্তু না, আমরা আস্তে আস্তে মানুষকে গল্পের মধ্যে নিয়ে যাচ্ছি। তো এইভাবে যখন আপনি গল্পটা শুরু করবেন, তখন আপনাদের এডিটিং সাইকোলজি এটা মানে খুব সহজ হয়ে যাবে বোঝা, যে মানুষকে আপনি কিভাবে হুক করে রাখছেন। এই স্ক্রিপ্টটা আমি দিয়ে দিব আপনাদের সবাইকে। আপনারা এই স্ক্রিপ্টটা পুরাটা পড়বেন এবং দেখার চেষ্টা করবেন যে আমি কি বলেছি আসলে স্ক্রিপ্টের মধ্যে, গল্পটা কিভাবে গ্র্যাজুয়ালি মানে সামনে গিয়েছে।
পরে আপনি যতই ইনফরমেশন দেন সেগুলো সবই প্রাসঙ্গিক হয়ে যাবে। আপনার গল্পের মধ্যে ডিস্টোপিয়ান যুগটা আসবে, মানে তৎকালীন সমস্ত ব্যবস্থা। এখানে কিন্তু আমি গল্পের ন্যূনতম কোনো স্পয়লার দেইনি। বইটার যে সম্পর্কে মানুষকে জানানো ঠিক আছে, কিন্তু স্পয়লার নাই। আপনাকে বইটা পড়ার জন্য মানুষকে মানে এটা উদ্বুদ্ধ করবে যে আমার বইটা বোধহয় পড়ার দরকার, ঠিক আছে। এবং এই সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে যে মানুষ আসলে কিভাবে একটা গল্প শুনতে চায়। এই জন্যে কেন প্রথমে গল্প দিয়ে শুরু করা জরুরি। আপনি যে টপিকই হোক, আপনাকে প্রথমে একটা গল্প দিয়েই শুরু করতে হবে। প্রথমে আপনি ইনফরমেশন দেওয়া শুরু করলে সেটা কেউ দেখবে না। আপনার যত সুন্দর এডিটিং হোক, যত সুন্দর আপনার ভয়েস ওভার হোক, কেউ দেখবে না। শুধুমাত্র এটা স্ক্রিপ্টের সময় আপনার ডিপেন্ড করবে। তো এটাই ছিল আমাদের প্রথম টপিক, যে এডিটিং সাইকোলজি কেন প্রথমে গল্প দিয়ে শুরু করা জরুরি। এরপর আসছে কেন প্রিমিয়ার প্রো ইউজ করব আমরা। দেখুন, প্রিমিয়ার প্রো ইউজ করতে হবে আপনাকে এমন কোনো কথা নেই। আপনি ফিল্মোরা ইউজ করতে পারেন, আপনি এই এখন যেগুলো চলছে আর কি, যে ক্যাপকাট, তারপর এর বাইরে একটু আপডেটেড সফটওয়্যার বলতে দাভিঞ্চি রিজলভ, বা আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। সেগুলো সবগুলো বেসিক কিন্তু আসলে সেম। টাইমলাইন, ভিডিও অডিও ইম্পোর্ট করা এবং সেটাকে কাট পেস্ট করে সাজানো, অডিওর সাথে আপনার ভিডিওটাকে ম্যাচ করানো, ব্যাস এইটুকুই। এখানে এক একটা সফটওয়্যারে এক একভাবে আসলে ট্রানজিশনগুলো ইউজ করতে হয়। কিন্তু প্রিমিয়ার প্রোতে আপনি অতি সহজে অনেক অ্যাসেট পাবেন, ফ্রি এবং প্রিমিয়াম সব অ্যাসেটই। এটা আসলে মানে এতটাই প্রিমিয়াম লেভেলের সফটওয়্যার, এর জন্য প্রচুর মানে সফটওয়্যার ডেভেলপার দিন রাত খাটছেন এবং দিন রাত এর জন্য নতুন নতুন কিছু না কিছু আসছে। এটা কালার গ্রেডিং বলেন, প্রিসেট বলেন, প্লাগইন বলেন, যে কোনো কিছু হতে পারে। আপনি যদি আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাই, আমাদের না সরি, আপনি একটা ওয়েবসাইটে গেলেই বিষয়টা বুঝতে পারবেন। এটা হচ্ছে motionary.com। এখানে যদি যান, আপনি সাইন ইন করলাম না আমি, এখানে ভিডিও টেমপ্লেটের মধ্যে অ্যাডোবির গুলাই কিন্তু দেখেন সবার আগে আসছে। অ্যাডোবি আফটার ইফেক্টস টেমপ্লেট গুলা, যেগুলো আমাদের আপনি টেমপ্লেট কি সেটা পরে বুঝতে পারবেন। কিছু মানে আগে থেকে বানানো কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, আপনাকে নতুন করে ওগুলো তৈরি করতে হবে না, এগুলাই টেমপ্লেট। এটা আপনি ভিডিও এডিটিং এর সময় বুঝতে পারবেন। অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এইটা দেখুন আপনারা কারা ইউজ করছে। অ্যাডোবি ইউজ করছে, এবিসি নিউজ মিডিয়া ইউজ করছে, ফক্স মিডিয়া ইউজ করছে, সনির যে সিনেমাগুলো হচ্ছে সেগুলো সবাই ইউজ করছে, ডিজনির যে অ্যানিমেশন মুভিগুলো হচ্ছে সেখানে ইউজ করছে, বিবিসি ডকুমেন্টারিতে ইউজ হচ্ছে, ডিসকভারি চ্যানেলে ব্যবহার হচ্ছে, ওয়ার্নার ব্রাদার্সের যে আপনি হয়তো ব্যাটম্যান সুপারম্যান এগুলো দেখতে পারেন তারা ইউজ করছে। মানে প্রত্যেকটা নামি দামি কোম্পানি এদের ইউজ করছে এবং এগুলো ট্রাস্টেড বাই। এখানে আপনি ফাইনাল কাট প্রোর অনেক কিছু পাবেন, দাভিঞ্চি রিজলভেরও জিনিসপত্র পাবেন, কিন্তু খুব কম পরিমাণে, খুবই কম। ফাইনাল কাট প্রোর জন্য আপনি খুব কম টেমপ্লেট পাবেন, বা দাভিঞ্চি রিজলভের জন্য আপনি অনেক কম টেমপ্লেট পাবেন। অ্যাডোবি প্রিমিয়ার সেটা মোবাইল এডিটিং এর জন্য। এই যে মোগাট ফাইলগুলো, এটা আপনি ফাইনাল কাট প্রোতে ইউজ করতে পারবেন, দাভিঞ্চি রিজলভে ইউজ করতে পারবেন। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস এর জন্য যে প্রিসেট বা এগুলা টেমপ্লেট, আবার এই যে প্রিসেটের জন্য দেখুন ফাইনাল কাট প্রোর জন্য কিছুই নেই। দাভিঞ্চি মার্কোসের জন্য আছে, দাভিঞ্চি রিজলভের জন্য আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জন্য আছে, আফটার ইফেক্টস এর জন্য আছে। মোশন গ্রাফিক্সে গেলে পরেও আপনি দেখতে পাবেন যে আপনার এখানে সবগুলাই অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এবং ফাইনাল কাট প্রো, মোশন গ্রাফিক্স আসলে সবগুলাতে ব্যবহার করা যায়। মোশন গ্রাফিক্সগুলা ফুটেজের ক্ষেত্রে আপনি এই ফুটেজগুলো যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারবেন। যেটা আমি বলেছি যে একটা সফটওয়্যার শিখলে পরে বাকি সফটওয়্যারগুলো কাজ অনেক সোজা হয়ে যায়। আপনার বেসিক আইডিয়া একটাই থাকে যে অডিও ইম্পোর্ট করো, ভিডিও ইম্পোর্ট করো, সেটাকে সুন্দরভাবে গুছিয়ে টাইমলাইনে সাজাও এবং এক্সপোর্ট করো, ব্যাস এটাই হচ্ছে মূল আইডিয়া। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেছে নেওয়ার কারণটা এটা যে আপনি প্রচুর পরিমাণে ফ্রি অ্যাসেট পাবেন, যেগুলো অন্য কোনো সফটওয়্যারে আপনি পাবেন না। এই জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাই প্রেফার করে থাকি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলতে শুধু অ্যাডোবি প্রিমিয়ার প্রো না, অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, মানে অ্যাডোবি যত সফটওয়্যারগুলো আছে এগুলো আমরা প্রেফার করে থাকি। যেমন আপনি অ্যাডোবি ফটোশপে যেভাবে ছবি এডিট করতে পারবেন বা লাইট রুমে যত সুন্দর করে ছবি এডিট করতে পারবেন, আপনি কোনোটাতেই সেটা পারবেন না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডোবির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আপনি যদি অ্যাডোবি
এই অ্যাডোবি ফটোশপে যান, অ্যাডোবি ফটোশপে গেলে পরে আপনি দেখতে পারবেন যে জেনারেটিভ ফিল এখন মানে এত সুন্দর একটা জিনিস। আপনার ছোট কোনো ইমেজ আছে যেটাকে আপনি ইলাবোরেট করা প্রয়োজন, আপনি সেটা অনায়াসে ইলাবোরেট করতে পারছেন। আপনার একটা স্টুডিও তৈরি করা প্রয়োজন ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিনের জন্য, আপনি অনায়াসে সেটা ইউজ করতে পারছেন। আপনার কাছে এখন এই টার্মগুলো একটু কঠিন লাগলেও আপনি যখন ভিডিও এডিট করা শুরু করবেন তখন দেখবেন যে এগুলো কতটা হেল্পফুল। প্রিপারেশন আসলে আলাদা কিছুই না। প্রিপারেশন আপনাকে একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করা, প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনার একটা টপিক, আপনি কোন বিষয়ে সেটা পারদর্শী, সেই টপিকটা আপনাকে মানে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি মনে করেন যে ইনফোটেইনমেন্ট জনরাটা আপনার জন্য পারফেক্ট, আপনি ইনফোটেইনমেন্টে ঝাঁপিয়ে পড়তে পারেন। আপনার যদি মনে হয়, আমি এগুলো আগেই বলেছি যে কোন জনরাটা আপনার জন্য প্রেফারেবল, কিন্তু এটার জন্য একটা প্রিপারেশন আছে। আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে একটা টপিক। এই টপিকটা আপনি কোথায় পাবেন সেটা একটা সিক্রেট। এই সিক্রেটটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি মিডিয়াম বলে একটা ওয়েবসাইট আছে, যারা ইনফোটেইনমেন্ট জনরায় কাজ করতে চান, এটার জন্য আপনি মিডিয়ামে গেলে পরে দেখবেন যে হাজার হাজার টপিক আছে। এখান থেকে একটা টপিক আপনি পছন্দ করে নিতে পারেন। এখানে অবশ্যই আপনাকে প্রিমিয়াম যে সাবস্ক্রিপশন সেটা প্রয়োজন, কিন্তু আইডিয়া জেনারেট করার জন্য আপনি মানে ফ্রিতেই টাইটেলগুলো দেখতে পাচ্ছেন। আর টাইটেল যখন দেখতে পারবেন তখন আপনার এই যে মেশিন লার্নিং এর মধ্যে ঢুকলাম আমি, আপনি পুরো আর্টিকেলটা হয়তো বা পড়তে পারছেন না, কিন্তু একটা টাইটেল দেখতে পাচ্ছেন। এই টাইটেলটা দ্য ম্যাথ বিহাইন্ড নিউরাল নেটওয়ার্কস, এই টাইটেলটা নিয়ে আপনি যখন গুগলে সার্চ করবেন তখন আপনি এখানে দেখেছেন আমরা দ্য ম্যান বিহাইন্ড নিউরাল নেটওয়ার্কস, এখানে পুরাটা পড়তে পারবেন না, কিন্তু এইটা আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া পুরাটা পড়তে গেলে আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে। কিন্তু এটা যখন আপনি গুগলে সার্চ করবেন তখন দেখবেন যে অনেক অনেক টপিক চলে আসছে, অনেক অনেক ভিডিও চলে আসছে। আপনি এগুলা থেকে নিজে রিসার্চ করে একটা স্ক্রিপ্ট তৈরি করুন। এইটা যে আমি এটা বললাম এটাই হতে হবে এমন না। আপনি যে কোনো মানে ইনস্ট্যান্ট আর্টিকেলের যে কোনো ওয়েবসাইটে গেলে পরেই, বাংলাদেশে যেমন রোয়ার বাংলা ছিল, এখন বন্ধ হয়ে গেছে যদিও রোয়ার বাংলা কার্যক্রম, তো এরকম আর কি যে কোনো জায়গা থেকে আপনি একটা টপিক সিলেক্ট করতে পারেন অনায়াসেই। এরকম যে কোনো জায়গা থেকে আপনি একটা টপিক সিলেক্ট করতে পারেন অ্যাটলিস্ট, এবং এই টপিকের উপর আপনাকে রিসার্চটা করতে হবে। আপনি কোথাও থেকে কপি পেস্ট করবেন না, এটা প্রথম কথা। কোথাও থেকে কপি পেস্ট করবেন না, আপনাকে কিছুটা হলেও ইংরেজি জানতে হবে। যদি আপনি একদম আউট অফ দ্য বক্স কোনো কিছু চিন্তা করেন যেগুলো বাংলা আর্টিকেল পাওয়া যায় না বা নিউজ পেপারে আপনি পাবেন না, যেগুলা আপনি রাজনীতি নিয়ে যদি কাজ করেন অনেক সহজে অনেক টপিক পাবেন, ধর্ম নিয়েও অনেক সহজে অনেক টপিক পাবেন। কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নতুন নতুন যে বিষয়গুলো আসছে এগুলো আসলে বাংলায় এখনো অতটা উন্নত না মিডিয়ামগুলা, সেক্ষেত্রে আপনাকে বাইরের দেশের থেকেই টপিকগুলো নিতে হবে আর কি। তো এটা একটা সিক্রেট, এটা আপনাদের আমি বলে দিলাম। ভয়েস অফ ঢাকার জন্য আমি এইভাবে আসলে টপিকগুলো সিলেক্ট করি। তো প্রিপারেশনের মধ্যে এটা গেল টপিক, এরপর আসবে স্ক্রিপ্ট বললামই আমি যে কিভাবে আপনি এই রিসার্চ করবেন। আপনার রিসার্চ করাটা খুব জরুরি, একটা দুইটা আর্টিকেল না, আপনাকে একটা টপিকের জন্য, একটা কন্টেন্টের জন্য অন্তত 20 থেকে 25টা আর্টিকেল পড়তে হবে। এটা একটা সময় সাপেক্ষ। অনেকে জিজ্ঞাসা করেন ভয়েস অফ ঢাকার ভিডিও কেন এত দেরিতে আসে, কেন মানে সপ্তাহে একটা বা দুইটা আমরা কন্টেন্ট দিতে পারি না। আসলে আমাদের স্ক্রিপ্টের পেছনে অনেক সময় যায়। আমি প্রথমে কিছু বিদেশি ভিডিও বা কন্টেন্ট আমি ডিরেক্ট অনুবাদ করেছি, যেগুলো আস্তে আস্তে আমি ভয়েস অফ ঢাকা থেকে রিমুভ করে দিচ্ছি। এবং তখন কিন্তু মানুষ আমাকে মানে গালাগালি করেছে একরকম, যে কপি পেস্ট করছেন বা আমাকে এরকম কিছু গালাগালি করেছে। আমি এটা অস্বীকার করি নাই। তখন প্রথম 5-10টা কন্টেন্ট আমি আসলে তখন প্র্যাকটিসের জন্য আসলে আমি মানে কপি পেস্ট করেছি, ওগুলো আমি আস্তে আস্তে সবই সরিয়ে দিয়েছি। এই সিকাডা বা দুই একটা আছে, যেমন সিকাডা কন্টেন্টটা যেমন লেমিনোর একটা ভিডিও থেকে এটা করা। আপনি এরকম আসলে প্রথমে প্র্যাকটিসের জন্য এগুলো আপলোড না করে নিজে কাজ করার জন্য কিছু ভিডিও আপনি নিতে পারেন ফেসবুক ইউটিউব থেকে, যে এইটা বাংলা করে দেখে আমি আমার ইয়েটা কেমন হয়, স্ক্রিপ্টটা কেমন হয়। তো প্রিপারেশন বলতে এই দুটাই স্ক্রিপ্ট, এরপর ভয়েস ওভার আগেই বলে দিয়েছি আমি, যেহেতু যে আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনি নিজে ভয়েস দিতে পারেন, আপনি যদি কনফিডেন্ট না হন বাইরে থেকে ভয়েস ওভার নিতে পারেন। আমি যেমন সনেট ভাইয়ের কাছ থেকে ভয়েস ওভারটা নেই, আমার ভয়েস ওভার খুবই খারাপ,
আমার কথায় জড়তা আছে, আমি এই যে ক্লাস নিচ্ছি তার মধ্যে আমার বারবার আটকে যাচ্ছে, আসলে আমি ফ্লুয়েন্ট না। ঠিক আছে, ফ্লুয়েন্সি থাকাটা জরুরি, যেটা সনেট ভাইয়ের মধ্যে আছে। কিন্তু আমি এডিটিংয়ে যতটা মানে আমি কাজ করতে পারি, স্ক্রিপ্টে যতটা কাজ করতে পারি, আমি ভয়েস ওভারে ততটা কাজ করতে পারি না। সবাই, একজন মানুষ আসলে সব বিষয়ে পারদর্শী হয় না। থাম্বনেইলটা আমার ছোট ভাই ইমাম ইমতিয়ান বানায়। ও যেমন আপনার অ্যাডোবির মানে প্রিমিয়ার প্রোতে আসলে কাজ করে না, ওর পিসি কনফিগারেশনটা লো থাকার কারণে ও পিসি কাজ করতে পারে নাই খুব একটা, তবে ফটোশপে কাজ করে গিয়েছে ও। এখন ফটোশপটাও মোটামুটি একদম 100% মানে ক্যাপাবল। ওকে আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি ও সেটাই তৈরি করে দিতে পারছে আমাদের। তো এই গেল প্রিপারেশন। ইন্সপাইরেশন একই জিনিস, যে আপনি বিদেশি কন্টেন্ট থেকে আপনার ইন্সপাইরেশনটা নেবেন। আপনি বিদেশি যারা ভিডিও এডিটর আছে তাদেরটা দেখবেন যে তারা কিভাবে আসলে সাজাচ্ছে। আমি তো আছি আপনাদের বলে দেওয়ার জন্য, কিন্তু আমি দেখা যাচ্ছে একটা জননে কাজ করছি, আপনারা ভিন্ন ভিন্ন জননে যারা কাজ মানে ভিন্ন ভিন্ন জননে একজন কাজ করছে না, ভিন্ন ভিন্ন জন মানুষদের থেকে দেখবেন। যেমন আপনাকে আমি বলতে পারি ভক্স চ্যানেল দেখতে পারেন, ম্যাগনাস মিডিয়া দেখতে পারেন, জনি হ্যারিস দেখতে পারেন, তারপর আরো অনেক আছে, আমার এরকম মানে বহু আছে, এখন মনে পড়ছে না নামগুলো। আপনি আমাদের বাংলাদেশের আর এর কন্টেন্টগুলো দেখতে পারেন, এদের তো আপনারা দেখেনি আসলে। ঠিক আছে, জিআর আলীর মানে আগে কাজ করতো, সে সিনেমাটিক ভিডিও করতো, এই সিনেমাটিক ভিডিওগুলো দেখতে পারেন যে কিভাবে ট্রানজিশনগুলো ইউজ করছে। তারপর আমাদের বাংলাদেশের নাদির অন্দজ্ঞ আছে, বা আপনারা মার্কুস ব্রাউনির দ্য স্টুডিওর কন্টেন্টগুলো দেখতে পারেন। মোট কথা কন্টেন্ট আপনার যে ট্রানজিশন থাকতেই হবে এমন কোনো কথা নাই, গল্পটা কিভাবে সাজাচ্ছে একটা ভিডিওর মানে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিভাবে সাজাচ্ছে এটা আপনি দেখতে পারেন। আমাদের জিএফএক্স মেন্টর এই ভিডিওটা দেখছেন আপনি, আমি কিন্তু তার কাছ থেকে প্রচুর ইন্সপাইরেশন নিয়েছি একটা সময়। ঠিক আছে, জিএফএক্স মেন্টরের কাছ থেকে, তার কারণ তার কাছ থেকে আমি নতুন কিছু শিখতে পারছি। আপনি একটা জায়গায় আটকে না থেকে চেষ্টা করবেন শুধু ভয়েস অফ ঢাকার মানে এই ভিডিওর বা এই কোর্সের মধ্যে না থেকে আপনি আরো চেষ্টা করবেন ধীরে ধীরে বাইরে যারা যারা শেখাচ্ছে ভিডিও এডিটিং তাদের থেকেও কিছু কিছু শেখা, আপনি নতুন কিছু শিখতে পারবেন তাদের মাধ্যমে, যেটা আমি হয়তো বা সব কভার করতে পারবো না। আমি একটা পুরা ভিডিও ব্রেকডাউন করে দেখাবো সেটা ঠিক আছে, কিন্তু এর বাইরেও অনেক জিনিস আছে, প্রতিদিন অনেক কিছু অ্যাড হচ্ছে যেগুলো আপনি বাইরে থেকে শেখার জন্য চেষ্টা করবেন, এতে লাভ আপনার হবে। তার কারণ আমি হয়তো বলতে পারতাম যে আমার কোর্স দেখার পর আপনারা কারো কোর্স দেখার কোনো দরকার নেই। হ্যাঁ, প্রিমিয়াম কোনো কোর্স আপনাদের কেনার প্রয়োজন নেই, এটা আমি বলতে পারি, কিন্তু ফ্রি যেগুলো আছে, ফ্রি যেগুলো প্রোভাইড করছে তারা কেন দেখবেন না আপনি? অবশ্যই আপনি 5টা ভিডিও দেখলে 5টা নতুন কিছু শিখতে পারবেনই, এটা আমি কনফার্ম বলতে পারি। আমি এখন পর্যন্ত নতুন নতুন যারা ভিডিও এডিটিং এ মানে শেখাচ্ছে তাদের কন্টেন্ট আমি এখনো দেখি যে আমি কিছু শিখতে পারছি কিনা। এইভাবে আপনি আপনার ভিডিও এডিটিং এর ইন্সপাইরেশন গুলো নিতে পারেন অনায়াসেই।